মির্জা ফখরুল ও সালাউদ্দিন আহমেদকে নিয়ে বিএনপির অভ্যন্তরীণ তোলপাড় এবং বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। দর্শক, বিএনপির ভিতরে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে, চাপা উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে মেইন স্ট্রিম বিএনপির প্রচন্ড ক্ষোভ, এবং সালাউদ্দিন আহমেদ কার্যত একলা হয়ে পড়েছেন। তার গ্রুপে লোক নাই, শক্তিশালী কোনো গ্রুপ তৈরি করতে পারেনি। তারপরও মাত্র দুইটা শক্তির উপর ভিত্তি করে সালাউদ্দিন আহমেদ এখন মির্জা ফখরুলকে জয় বাংলা করে দিয়েছে, মির্জা ফখরুলকে অকার্যকর করে দিয়েছে। মির্জা ফখরুল বিএনপির দুঃসময়ের মহাসচিব, ব্যর্থ মহাসচিব, কিন্তু তারপরও ওই ব্যর্থতার উপর ভিত্তি করেই তো এক পর্যায়ে বিএনপি ক্ষমতা এসেছে। যেখানে কথা ছিল বিএনপি আর কোনোদিন ক্ষমতা আসতে পারবে না, মির্জা ফখরুলরা কোনোদিন ক্ষমতার মুখ দেখতে পারবেন না, তার আগেই মারা যাবেন। মির্জা ফখরুল নিজেই এটা বিশ্বাস করতেন এবং রাজনীতি ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। ক্যান্সার আক্রান্ত অসুস্থ স্ত্রীর পাশে থাকার ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু সেই মির্জা ফখরুলদের হাত ধরেই যেভাবেই হোক না কেন বিএনপি ক্ষমতা এসেছে, সরকার গঠন করেছে। মির্জা ফখরুলদের এই শত ব্যর্থতার মধ্যেও যতটুকু সফলতা, তার কারণেই কিন্তু সালাউদ্দিন আহমেদ বাংলাদেশে আসতে পেরেছে। নইলে শিলংয়ে ওই বিলাসী জীবনযাপন করতে হতো এবং ওইখানে বেশি রয়ের ট্রেনিং নিতে নিতেই সালাউদ্দিন আহমেদের জীবনও শেষ হয়ে যেত। তো দর্শক, সেই মির্জা ফখরুলকে এখন ধৈঞ্চা বানিয়ে দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ, অথচ বিএনপিতে সালাউদ্দিন আহমেদের অনুসারী নেই। মির্জা ফখরুল একটা গ্রুপ আছে, একসময় বিএনপিতে ভাইয়া গ্রুপ এবং আম্মা গ্রুপ ছিল, মানে তারেক রহমান গ্রুপ এবং খালেদা জিয়া গ্রুপ। অপেক্ষাকৃত ইয়াং নেতারা হাওয়া ভবন কেন্দ্রিক তারেক রহমান কথায় রাজনীতি করতেন, আর মুরব্বী নেতারা খালেদা জিয়ার কথায় রাজনীতি করতেন। এবং মুরব্বী অনেকের সাথে এই গ্রুপ সেই গ্রুপ না, কারণ তারেক রহমানের নেতৃত্বে একটা শক্তিশালী বলয় থাকলো, এটা যে একদম খালেদা জিয়া গ্রুপ বা আম্মা গ্রুপের বিপরীত। যারা 111-এর সময় বা বিএনপির সময় 2001 থেকে 2006 বিএনপির ইতিহাস জানেন, তারা ভাইয়া গ্রুপ আম্মা গ্রুপের গল্প সবাই জানেন। মানে এটা একটা মজার গ্রুপ, এটা ওইভাবে শত্রুতার গ্রুপ না, আবার গ্রুপিংও আছে, ফ্যামিলি পলিটিক্সের মতোই। যেমন একটা যৌথ ফ্যামিলিতে অনেক সময় দেখবেন যে শ্বশুর ছোট বউকে পছন্দ করে আর শাশুড়ি বড় বউকে পছন্দ করে, ননদ দেবর কেউ অমুকের পক্ষে কেউ তমুকের পক্ষে, একজন আরেকজনের বিরুদ্ধে ক্লিক লাগায়। ইন্ডিয়ান সিরিয়ালে একসময় আমরা দেখতাম, আর এখন বাংলাদেশি সিরিয়ালগুলোতেও টুকটাক দেখা যায়। তো ইফাম আব্দুল সালাম মির্জা ফখরুলের মেয়ের জামাই, যেখানে সাইয়েদ আবদুল্লাহ, ডাক্তার জাহেদের মতো ছোটখাটো ইউটিউবার, এরা প্রতিমন্ত্রীর মর্যাদায় বড় বড় পদ পায়, আর সেখানে ফাহাম আব্দুল সালামের মতো উচ্চশিক্ষিত এবং মেধাবী ডিসপিকেবল মাদারবোর্ড কিচ্ছু পেল না। এটা হতাশার। এটা মূলত সালাউদ্দিন গ্রুপ হতে দেয়নি, মির্জা ফখরুলদেরকে বঞ্চিত করেছে, এটা হচ্ছে সত্য কথা। এই জায়গায় এখানে এটা সালাউদ্দিন গ্রুপ কিভাবে এটা পারলেন যে ফাহাম আব্দুল সালামের মতো যোগ্য ডিসপিকেবল মাদারবোর্ডকে কিচ্ছু দেওয়া হলো না। সালাউদ্দিন আহমেদের পাওয়ার তিনটা। নাম্বার 1, তিনি রয়্যাল লোক, ভারতের লোক, শিলংয়ের ট্রেনিং প্রাপ্ত লোক। এ কারণে তিনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার। এবং অনেকে বলছেন মজা করে যে বিএনপি 17 বছর যাবৎ শুধু ভারপ্রাপ্ত দিয়ে চলেছে, ভারপ্রাপ্ত মহাসচিব, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আর এখন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তারেক রহমান আসলে প্রধানমন্ত্রী হলেও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিনের প্রধান শক্তি ভারত, দ্বিতীয় প্রধান শক্তি তারেক রহমান নিজে। কারণ তারেক রহমানকে বাসায় যে প্রাইভেট পড়িয়েছেন ছোটকালে, তারেক রহমানের হাউস টিউটর ছিল এই সালাউদ্দিন আহমেদ। অতএব এখানে একটা আলাদা ইমোশন বা আলাদা একটা সম্পর্ক কাজ করে। তো এই যে শক্তি, এটার উপর ভিত্তি করেই সালাউদ্দিন আহমেদ এখন মির্জা ফখরুলকে অকার্যকর করে সরিয়ে মির্জা ফখরুলের গ্রুপের লোকজনকে বঞ্চিত করে
তিনি মহাসচিব হওয়ার দৌড়ে প্রায় এগিয়ে গেছেন। এতে বিএনপিতে একটা ডিজাস্টার হতে পারে, কারণ সালাউদ্দিন আহমেদের এরকম কোনো গ্রুপ নেই। তো শুধু ভারত এবং তারেক রহমানের ব্যক্তিগত আনুকূল্য দিয়ে তিনি দলের উপর ভালো আধিপত্য বিস্তার করতে পারবেন বলে মনে হচ্ছে না। আর সেটা না করতে পারলে দলে বিশৃঙ্খলা হবে, দলের শৃঙ্খলা প্রতিষ্ঠা তিনি করতে পারবেন না, যেটা মির্জা ফখরুলের সময় ছিল। খবর, অবসর চান মির্জা ফখরুল, মহাসচিব পদে পরিবর্তন ইঙ্গিত। অবসর চান বলতে অপমানিত করে তাকে অবসর পদ তৈরি করা হয়েছে। মির্জা ফখরুলকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয় না, সব জায়গায় সালাউদ্দিন আহমেদ, বিএনপি মানে এখন সালাউদ্দিন আহমেদ। তাতে মির্জা ফখরুল তো অবসর চাইবেন, তিনি ব্যক্তিত্ব সম্পন্ন লোক। চলতি বছরই কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। পরিবর্তন আসে মহাসচিব পদে, যদি মন্ত্রণালয় চালাতে পারেন তাহলে মহাসচিব পদও তিনি চালাতে পারেন, কিন্তু না, সরিয়ে দেওয়া হবে। সালাউদ্দিন এসেছে, পদ ছেড়ে দিতে হবে। হ্যাঁ, যদি মির্জা ফখরুলকে স্বাভাবিকভাবে সরানো হয়, সেখানে রুহুল কবির রিজভী আসতে পারেন, কিন্তু সালাউদ্দিন আহমেদ তো আসার কথা না। সালাউদ্দিন আহমেদ বিএনপিতেই কেরানিগিরি করেছেন, বিএনপি সংগঠন গোছানো, মাঠ পর্যায়ের সাথে কানেক্টিভিটি, এটা কিন্তু সালাউদ্দিন আহমেদের ছিল না। কিন্তু মহাসচিব পদে ব্যাপক আলোচনা হচ্ছে সালাউদ্দিন আহমেদকে নিয়ে। আর আপনি দেখছেন যে এই যে সাম্প্রতিক নতুন বিষয়, জুলাই সনদ, গণভোট, নানান বিষয়ে মির্জা ফখরুল চুপচাপ। এমনকি দেশে যে ভয়াবহ সংকট চলছে, লোডশেডিং, জ্বালানি সংকট, এগুলো নিয়েও মির্জা ফখরুল তেমন কথাবার্তা বলছেন না, তেমন তাকে থামিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে বিএনপির ভিতরে তোলপাড়, এবং সালাউদ্দিন আহমেদের এত গুরুত্ব পাওয়া, যিনি সংগঠনের সাথে কানেক্টেড না, কেরানিগিরি করতে করতে এত বড় হয়েছেন, এটা নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। খালেদা জি এখন আর নেই, এখন তো আর এই গ্রুপিং থাকার প্রশ্নই আসে না। তবে সাব গ্রুপ আছে, রুহুল কবির রিজভির নেতৃত্বে একটা গ্রুপ আছে। এছাড়া যেমন রাকিবুল ইসলাম বকুল, আইজুল বারী হেলাল, এদের মধ্যে কিছু কন্ট্রাডিকশন আছে। ছাত্র দলের নেতৃত্বটা কার মাধ্যমে সেট আপ হবে, রাকিবুল ইসলাম বকুল না আইজুল বারী হেলাল, কোন গ্রুপ, এটা নিয়ে নানান ঝামেলা আছে। আইজুল বারী হেলাল গ্রুপ এখন কোন ঠাসা, বকুল গ্রুপ আগানো, এই জন্য আইজুল বারী হেলালের ভাইস্তাকে ছাত্র দল থেকে একদম ধৈর্য বানিয়ে দেওয়া হয়েছে, পদ পদবি খেয়ে দেওয়া হয়েছে। এরকম অনেক হিসাব নিকাশ আছে। এবং শহীদুদ্দিন চৌধুরী এনির একটা গ্রুপিং করেন। সেই জায়গায় সালাউদ্দিন আহমেদের কিন্তু কোনো গ্রুপ নাই। সালাউদ্দিন আহমেদের শক্তি তিনটা, এই তিন শক্তিতে বলিয়ান হয়ে মির্জা ফখরুলের মতো নেতাকে অকার্যকর করে দিয়েছেন। শুধু মির্জা ফখরুলকে অকার্যকর করে দিয়েছেন তা না, মির্জা ফখরুল রাজনীতিতে চুপচাপ, যার ফলে মির্জা ফখরুলের যে পিআর টিম যেটা চালাতেন মূলত তার, এমনকি মির্জা ফখরুলের ফেসবুক পেজ, এটাও মির্জা ফখরুলের যে মেয়ের জামাই, যিনি ডেসপিকেবল মাদারবোর্ড হিসেবে পরিচিত, মানে ধান্দাবাজ এবং প্রতারক কত প্রকার কি কি, এটা যদি দেখতে চান ওই ফাহাম আব্দুল সালামের দিকে তাকান। এই ফাহাম আব্দুল সালাম আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ ব্যবসার বিরুদ্ধে সোচ্চার ছিলেন, যে ৭১ এটা ছিল বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বড় স্ক্যাম, এটা বলেছেন। আর এখন তিনি নিজে এসে মুক্তিযুদ্ধ ব্যবসা করেন, জামাতকে আওয়ামী মুক্তি চেতনার ভাষায় গালি দেন। এর চাইতে বড় বাটপার আর হতে পারে না। এই জন্য জনগণ বা সোশ্যাল মিডিয়ায় তিনি ডেসপিকেবল মাদারবোর্ড হিসেবে পরিচিত, ফাহাম আব্দুল সালাম। এখন এখন তাসনিম খলিল ভাই এক কথা বলবে, জুলকারনাইন সাহেব ভাই এক কথা বলবে। আমার তো লাগে যে যারা সরকার পরিচালনায় এরকম আছেন, তাদের যতটুকু পরিচালনার অভিজ্ঞতা আছে, তারা হাসিন স্যারকে বলেন, ইকবাল করিম ভুইয়া স্যারকে বলেন, হাসান সোহরাওয়ার্দী স্যারকে বলেন, তাদেরকে তো তারা ওয়াচে রাখছে অবশ্যই। এবং রীতিমতো চৌধুরী স্যার তো, সোহরাওয়ার্দী স্যার তো মনে হয় জেলেও ঢুকছিলেন, বের হয়েছে। তো এরকম ভাবে তারা যখন তাদেরকে ওয়াচে রাখছে, কোনো বোকা তাদের সাথে কমিউনিকেট করবে না, কেউই করবে না। এখন দেখেন, আপনি যেই বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কথা বলছেন, এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে ট্রেন আপ করা অথবা তাদের সাথে কমিউনিকেশন করা বা তাদেরকে হ্যান্ডেল করা, এটা হাসিনুর রহমান স্যার নিজের মুখ দিয়ে বলছেন যে এদের, বিশেষ করে এই যে আমরা যাদেরকে উপজাতীয় বা আদিবাসী সম্প্রদায় বা যেই গোষ্ঠীগুলাকে বলি, তাদের সাথে উনার একটা খুব ভালো সম্পর্ক আছে, খুব ভালো সম্পর্ক আছে। এবং আপনি যদি পার্বত্য চট্টগ্রামকে কন্ট্রোলে রাখতে চান, আপনার এইদেরকে হাতে রেখেই কাজ করতে হবে।
তো বারবার কিন্তু উনি এদেরকে কিভাবে হ্যান্ডেল করা যায়, রোহিঙ্গা সমস্যা কিভাবে সমাধান করা যায়, কিভাবে এই বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে কন্ট্রোলে আনা যায়, উনি কিন্তু বারবার এগুলাকে বলছেন যে এদের সাথে যখন ক্লোজলি কোনো অফিসার কাজ করে তখন সে তাদেরকে হ্যান্ডেল করতে শিখে যায়। এখন যারা অস্ত্র হাতে নিয়ে ঘুরে তাদেরকে তো আপনাকে অন্যভাবে ডিল করতে হবে। আমি আপনি টেবিলে বসে চা খাবো, ওরা তো এইভাবে খাবে না। তারা আপনার কাছে তখনই আসবে যদি তারা আপনার ভিতরে সেই ধরনের ক্যাপাবিলিটি দেখে যে আপনাকে তারা গুরু মানবে বা তারা আপনাকে রেসপেক্টটা ওইভাবে দিবে যে আপনি তাদের চেয়ে মাচ মোর ক্যাপেবল। এখন হাসিনুর রহমান স্যাররা যে লেভেলের অফিসার, তাতে উনারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতেন, অনেক কিছু করে ফেলতে পারতেন, বাট তারা কোনোভাবেই মানে দেশ ও জাতির ক্ষতি হোক এই ধরনের কাজ কখনো করবে না, কারণ এগুলা তাদের ক্যারেক্টারের সাথে যায় না। আর আপনি ইকবাল করিম ভাইয়া স্যারের কথা বলেন বা চৌধুরী হাসান সোহরাওয়ার্দী স্যার, আমি যখন একাডেমিতে ছিলাম তখন সোহরাওয়ার্দী স্যার ছিলেন আমার ব্যাটালিয়ন কমান্ডার, এবং আমি মিলিটারি একাডেমি থেকে বের হয়ে আসা যে ছাড়পত্রটা এটা উনার হাত থেকে নেই। পরে যখন উনি নবম পদাতিক ডিভিশনের জিওসি, তখনও উনার সাথে আমার কমিউনিকেশন হয়েছে। তো উনারা উনাদের ডিফারেন্ট একটা ক্যালিবার আছে, ডিফারেন্ট একটা ক্যালিবারের মানুষ, তারা ভারী কি আছে তাদের। তো তারা এমন কোনো ফালতু ফাতরামির সাথে তাদেরকে যদি কেউ জড়িত করতে যায় যে উনারা এটা করছে এটা করছে, এগুলো তাদের সাথে যায় না। এক একটা মানুষের সাথে এক এক ধরনের কথা যায়, উনার বাট সাথে কিন্তু যায় না। কিন্তু আপনি কি মানে এখানে এনায়েত কবির লিখেছেন যে তার আগের দিন ৪ঠা আগস্ট সেনাবাহিনীর জেনারেলদের মধ্যে হওয়া যে টেলিকনফারেন্স, ওটাই আসলে শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ করে দেয়। এবং জেনারেল ওয়াকার অনবরত শেখ হাসিনাকে মিথ্যা আশ্বাস দিয়ে থাকেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আচ্ছা, এখানে আবার একটা বলি যে আমি একটু আগে বলছিলাম আপনাকে যে 5ই আগস্ট হচ্ছে 111 এর এক্সটেনশন। 111 এর এক্সটেনশন হচ্ছে 5ই আগস্ট। তো আপনি যদি 111 নিয়ে, যখন আমাদের 5ই আগস্ট ছিল না তখন কিন্তু আমাদের সব কথাবার্তা হতো 111 নিয়ে, যে একটা সরকারকে কিভাবে উচ্ছেদ করে দিয়ে আবার একটা নতুন সরকার আসলো, এটা কি ভারতের পারপাস সার্ভ করলো কিনা। তো ওখানে একটা জিনিস আসে যে 111 এর সূত্রপাত বা 111 এর মেইন কারিগরিটা হয়েছিল সাবেক একজন সেনাবাহিনী প্রধানের বাসায়, সাবেক একজন সেনাবাহিনী প্রধানের বাসায়, যাকে আমি খুব রেসপেক্ট দিয়ে বলি সেনাবাহিনীর পীর সাহেব, যে সবার সবার মাথা উনি। আইকেবি না, উনি জেনারেল নুরুদ্দিন খান। আচ্ছা আচ্ছা, জেনারেল নুরুদ্দিন খান অবসরপ্রাপ্ত। তার তার একটা প্রভাব সেনাবাহিনীতে কাজ করে এখনো। তো তখন নাকি সবসময় সবসময় তো তখন 111 এর আগে উনি বলেছিলেন যদি আমাদের শান্তিরক্ষা মিশন ঠিক রাখতে হয়, শান্তিরক্ষা মিশন ঠিক রাখতে হয় এবং দেশকে যদি স্টেবল রাখতে হয় তাহলে এই কাজটা করতে হবে। তখন সবাই এক বাক্যে বলে ইয়েস স্যার। এখন আপনি যদি একটা কোট করেন, আমাদের জেনারেল ওয়াকার স্যারের বক্তৃতা থেকে যদি আপনি একটা লাইন কোট করেন, উনি বলেছিলেন যে আমি যখন খুব সমস্যায় অথবা আমি যখন খুব কোনো কিছুতে ডিলেমাতে আটকায় যাই, মানে ডিসিশন মেক করতে পারছি না, তখন আমি জেনারেল নুরুদ্দিন স্যারের কাছে যাই, আর পরামর্শ নেই, এবং সেইটা পরামর্শ অনুযায়ী আমি কাজ করি। তা আপনি যদি এইটাকে ধরে নেন যে ওয়াকার স্যার ধরে নেন যে যেভাবে এনায়েত কবিরা লিখলো যে মহাখালী ডিওএইচএস এ মিটিং হয়ে এই ডিসিশন হয়। এখন জেনারেলরা যদি একে অপরের সাথে কথা বলে তারা তো এক একজনের বাসায় যেয়ে কথা বলবে না, তারা তো ওভার দ্য ফোনই কথা বলবে অথবা টেলিকনফারেন্সে কথা বলবে যে আমরা এটা ডিসিশন নিছি, কেমন হয়। অথবা উপরের মহল থেকে যদি কেউ ডিসিশন মেক করতে চায় তাহলে দুইজন অফিসার যাইতেই পারে মহাখালী ডিওএইচএস এ সাবেক জেনারেল সাহেবের বাসায়, যে স্যার আমরা কি করব, আপনি কি বলেন। জি, এখানে এনায়েত কবির একটা কথা লিখেছেন, তিনি আসলে তার একটা পর্বে জিয়াউল আহসানকে সম্পূর্ণ নির্দোষ তিনি বলতেছেন, এবং তিনি বলতেছেন জিয়াউল আহসানকে আসলে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। জিয়াউল আহসান অনেক দক্ষ কর্মী ছিলেন, দক্ষ সেনা কর্মকর্তা ছিলেন, তারপরে তিনি জঙ্গি দমনে অনেক অবদান রেখেছেন, সন্ত্রাস নির্মূলে অনেক অবদান রেখেছেন, আরো বিভিন্ন অবদান, তাকে পরিকল্পিতভাবে আসলে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এই তাজুল ইসলাম গংরা ফাঁসিয়ে দিয়েছে, সঙ্গে জেনারেল ওয়াকারও জড়িত। আচ্ছা, ধরি জিয়াউল আহসান নির্দোষ,
একেবারে ধরি জিয়াউল হাসান নির্দোষ, তাতে এই একজনকে নিয়ে এনায়েত কবিরের কেন লিখতে হবে? এনায়েত কবির কেন তাকেই নির্দোষ বলবে যে জেনারেল ওয়াকারের দোষ আছে, নৌবাহিনী প্রধানের দোষ আছে, বিমান বাহিনী প্রধানের দোষ আছে, অমুকের দোষ আছে, তমুকের দোষ আছে, কিন্তু জেনারেল জিয়াউল হাসান নির্দোষ? তাহলে মনে হয় যে না, উনাদের সাথে একটা সম্পর্ক আছে যে তারা জেনারেল জিয়াউল হাসানকে নির্দোষ বলতে চাচ্ছেন। এখন আমি অনেক জায়গায় পড়ছি, অনেকের লেখা পড়ছি যে জিয়াউল হাসান স্যার তার কাছ থেকে সবাই ফ্যাসিলিটেট হয়েছে, কিন্তু তার দুঃসময়ে কেউ পাশে থাকেনি। এখন দেখেন, এই সরকারি চাকরির কিন্তু বিশাল এক বিপদ আছে। এটা হচ্ছে আপনি যখন সরকারকে যদি আপনি সার্ভ করেন, তাহলে আপনি জনগণের বিপক্ষে যাচ্ছেন। আর যদি আপনি সরকারকে সার্ভ না করেন, তাহলে আপনি আপনার অঙ্গীকারে বরখিলাপ করছেন, তাই না? সরকার আপনাকে বেতন দিচ্ছে সরকারি কাজ করার জন্য, আপনি ক্যাপেবল দেখে ওই জায়গাটাতে বসাইছে আপনাকে, কিন্তু আপনি কাজটা করছেন না। এখন আপনাকে যদি একটা দায়িত্ব দেওয়া হয় আর আপনি সেই জায়গাটায় যদি না কাজ করেন, তাহলে কি আপনি গুপ্তচর বা আপনি বেইমানি করছেন আপনার দায়িত্বের সাথে। আর আপনি যদি সেই কাজটা করেন, তাহলে কি হলেন? আপনি হয়ে গেলেন খুনি। তো এখন আপনি এই দিক থেকেও চিন্তা করতে পারেন, ওই দিক থেকেও চিন্তা করতে পারেন। বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য উনি বিখ্যাত বা কুখ্যাত, তাই না? ইলিয়াস হোসেন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইলিয়াস আলী। হত্যাকাণ্ডের, ইলিয়াস আলী থেকে শুরু করে বিভিন্ন নেতাকর্মীর হত্যাকাণ্ডের জন্য জিয়াউল হাসান কুখ্যাত। না, জিয়াউল হাসানের যে অভিযোগগুলো আছে এগুলো তো প্রমাণিত, বাট দুই একজন আবার আমারে বলছে যে আমরা জিয়াউল হাসানের কাছ থেকে উপকারও পাইছি। আচ্ছা, আমি আপনাকে বলবো যে আপনি একজনের লেখা পড়তে পারেন, আমাদের সাবেক অফিসার রিমন মাহমুদ, উনি কানাডা থাকেন, কানাডা প্রবাসী। বিসিসিবি যে ম্যাট্রিমোনিয়াল আছে, বিসিসিবি ম্যাট্রিমোনিয়াল বা বাংলাদেশ কানাডিয়ান কমিউনিটির যেই ম্যাট্রিমোনিয়াল সাইট আছে, এবং ওটার উনি প্রতিষ্ঠাতা, এবং উনি কানাডাতে থাকেন, কানাডিয়ান প্রবাসী সাবেক অফিসার। তো উনার আমি লেখা পড়েছিলাম যে উনার খুব ক্লোজ, ক্লাস সম্ভবত ওনার রুমমেট ছিলেন, ব্যাচমেট ছিলেন, মানে কোর্সমেট ছিলেন, এবং ওনার খুব ক্লোজ অফিসার হচ্ছে জিয়াউল হাসান। তো সে ওখানে বর্ণনা করেছিলেন যে তার ফ্রেন্ড, তার বন্ধুর কাছ থেকে কে কে কত কত সুবিধা নিয়েছে, এবং সময় মতো সবাই তাদের পিঠ দেখাই দিচ্ছে তাকে, আমরা চিনি না, তোমাকে চিনি না। এখন এটা হয়, এখন আমার একটা বন্ধু যদি বড় পর্যায়ে থাকে, আমার একটা কোর্সমেট যদি বড় পর্যায়ে থাকে, আমি একটু সুবিধা নেওয়ার চেষ্টা করবো তার কাছ থেকে, কিন্তু সে যখন ফেসে যাবে ওখানে, তা আমি তার পাশে থাকবো না, এটাই স্বাভাবিক। এখন জিয়াউল হাসানের মতো অফিসাররা শেখ হাসিনাকে সার্ভ করে গেছে, সরকারকে সার্ভ করে গেছে। তো আপনি যদি চিন্তা করেন যে বাকি, মানে আমরা তো সেই 2008 থেকে 2024 পর্যন্ত এমন ভাবে দেখছি যে এই সরকারের আগে মনে হয় আর কোনো সরকার ছিল না, মানে আমাদের নলেজের মধ্যে, আমাদের মেমোরিতে আর নাই। বাট আপনি যদি তার পূর্ববর্তী সরকারগুলাকেও দেখেন, তাদেরও তো এই ধরনের অফিসার ছিল। তাদের আমলে কি হয় নাই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড? হয় নাই? তাদের আমলে কি র্যাব ক্রসফায়ার করতো না? তাদের আমলে কি কোনো নামে সন্ত্রাসী অথবা কারো কাছে সে ফেরেস্তা, এ ধরনের মানুষ মারা যায় নাই? গেছে। হ্যাঁ, তো আমাদের মেমোরিটা এমন ভাবে চলে গেছে যে 2008 এর আগে কোনো সরকারই ছিল না, 2008 থেকে 24 পর্যন্ত যা কিছু হয়েছে সব এই সময় হয়েছে। তো এখানে এনায়েত কবিরের কথাটাকে আপনি করতে পারেন যে ওই যে আপনি যেভাবে বললেন না, যে কিছু সত্যের সাথে কিছু মিথ্যার মিশ্রণ দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, এখানে এমনও হইতে পারে যে ওনারা যেই প্রপাগান্ডাটা সার্ভ করেন, ওনারা যে কাজটাকে, যেই স্বার্থটা হাসিল করতে চান, তার একটা পার্ট হচ্ছে জেনারেল জিয়াউল হাসান।